নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। লোকপুর কয়লা খনি বিস্ফোরণে মৃত ৬, আহত বেশ কয়েকজন। কয়লা খাদানে বিস্ফোরণ কাণ্ডে আহতদের দেখতে এলেন বিধায়করা। বিস্ফোরণে মৃতদেহ ডিএনএ টেস্টের পর দেওয়া হবে ক্ষতিপূরণ। হনুমানের কামড়ে আতঙ্কিত বক্রেশ্বর গ্রামের মানুষজন। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে তৃণমূলের বস্ত্র বিতরণ রাজনগরে। দুবরাজপুরে দুর্গাপুজোর উদ্বোধন, সঙ্গে নানান অনুষ্ঠান। জেলাধিপতির নিজ গ্রামে পুজো প্রস্তুতি পর্ব শেষের দিকে। বীরভূম জেলার খয়রাশোল ব্লকের লোকপুর থানার অন্তর্গত পিডিসিএলের খোলামুখ কয়লা খনিতে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। ঘটনাটি গতকাল সোমবার ৭ই অক্টোবর সকাল ১০টা নাগাদ ঘটে। জানা যায় যে অন্যান্য দিনের মতো এদিনও কয়লা খনিতে ব্যবহৃত বিস্ফোরক ও জিলেটিন স্টিক ভর্তি গাড়ি খাদানের সামনে পৌঁছে এবং গর্তের মধ্যে ভরার সময় অসাবধানতাবশত বিস্ফোরণ ঘটে, যার ফলে বিস্ফোরক ভর্তি গাড়ি যেমন ছিন্ন ভিন্ন হয়, পাশাপাশি গাড়ির কাছাকাছি থাকা কর্মরত শ্রমিকদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে পড়ে। বেশ কয়েকজন গুরুতরভাবে জখম হয়। তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্র থেকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও তখন পর্যন্ত ৫ জনের মৃতদেহ শনাক্ত করা গেছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে শুধু শরীরের মাংসপিণ্ড, তাই সঠিকভাবে কেউ বলতে পারেননি। মৃত শ্রমিকরা বেশিরভাগ খাদান লাগোয়া আদিবাসী অধ্যুষিত বাস্তবপুরের বাসিন্দা বলে জানা গেছে। এত বড় দুর্ঘটনা কিভাবে ঘটল ধন্দে রয়েছেন এলাকাবাসী। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। বিস্ফোরণের ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে চরমে। এদিন এলাকার বাসিন্দারা জানান, ওরা দুজন বলতে পারবে সঠিক, একমাত্র ওরাই সঠিক বলতে পারে। যে বেঁচে আছে দুজন হসপিটালে, ওরাই বলতে পারবে কজন ছিল। কজন মনে হচ্ছে এখন? এখন তো মোটামুটি 7 জন বডি দেখতে পাচ্ছি, 7টা বডি দেখতে পাচ্ছি। আদার পা হাত পড়ে রয়েছে। হ্যাঁ, এই স্পটটা আর 7টা বডি। হসপিটালে একটা মারা গেছে। কটার সময় ঘটেছে ঘটনাটা? ঘটনাটা ঘটেছে আপনার ওই 10টা সাড়ে 10টা। এরা কি এখানে সবাই কাজ করতো? হ্যাঁ, এবার এই 12 দিনই কাজ করতো। 12 দিনই কাজ করতো। কীভাবে বিস্ফোরণ হলো জানেন? বিস্ফোরণ বলতে পারবো না, আমরা তো বাড়ি ছিল একটা। আমরা জানি 2টোর সময় টাইম, 12দের টাইম 2টোর সময়। তো আমরা দেখছি এই 10টার সময় একটা আওয়াজ পেলাম। তো কোথায় কি, তখন এখান থেকে যারা স্টাফ আরও কাজ করে তারা ফোন করে বলছে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে। হ্যাঁ, তখন সবাই ছুটে আসে, গ্রাম পাশে আশেপাশে গ্রাম যেগুলো ছিল সবাই ছুটে আসে। দেখে যখন এসে দেখে তখন দেখে এই অবস্থা, এরকমভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে আসে। শেখ রিয়াজউদ্দিন ও বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লোকপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। গতকাল সোমবার ৭ই অক্টোবর সকাল 10টা নাগাদ বীরভূম জেলার খয়রাশোল ব্লকের লোকপুর থানার অন্তর্গত পিডিসিএলের খোলামুখ কয়লা খনিতে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। এই ঘটনায় বিস্ফোরণে আহতদের সঙ্গে দেখা করতে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে এলেন বীরভূম জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহা ও দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা। তারা আহতদের সাথে কথা বলেন। এদিন দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা জানান, এবং তাদের যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণ যাতে রাজ্য সরকার এবং কোম্পানি
তারা সেই ব্যবস্থা তাদের করে এবং আমরা জানি যে একজন ওটিতে ছিলেন এবং আইসিইউতে তাকে রেফার করা হয়েছে। তো চিকিৎসার সম্পূর্ণ ব্যবস্থা সরকারিভাবে হবে এবং তাদের পরবর্তী সময়ে তাদের জীবনযাপন, তাদের পরিবার পরিপালন এইগুলোতে সরকার যাতে তার দৃষ্টি রাখে এবং কোম্পানির সাথে কথা বলে যে ঘোষণা করেছে সেই ঘোষণা যাতে বাস্তবে মানুষগুলো পায় সেই ব্যবস্থা করতে হবে। এবং এই কয়লা খনিতে আপনারা জানেন যেভাবে পুলিশি মদতে এবং লোকাল যারা কয়লা মাফিয়া তৃণমূলের নেতা আছে তাদের মাধ্যমে আজকে বিভিন্ন ইলিগাল কাজ সেইখানে কয়লা খনিতে চলছে। ওভারলোডিং থেকে শুরু করে যে ডিপ হওয়ার কথা ছিল তার থেকে অনেক বেশি ডিপ হয়েছে এবং ফরেস্ট কেটে অর্থাৎ জঙ্গল কেটে কিভাবে কয়লা খনি হয় এবং তার অনুমতি রাজ্য সরকার কিভাবে দিয়েছে সেটাও আমরা জানতে চাই। এবং এই ঘটনার সম্পূর্ণভাবে উচ্চস্তরীয় তদন্ত, এনআইএর তদন্ত হওয়া প্রয়োজন আছে, তাহলেই পুরো বিষয়টা সামনে আসবে। এবং আমরা দেখলাম যে ঘটনা হওয়ার পরে কোম্পানির সমস্ত লোকেরা আজকে তারা পাত্তারি গুটিয়ে দিয়ে তারা চলে গেছে সমস্ত মানুষকে ছেড়ে দিয়ে। এটা দায়িত্ব জ্ঞানহীন মতন কাজ করেছে। তাই কোম্পানির বিরুদ্ধেও প্রশাসনিকভাবে ব্যবস্থা কি হচ্ছে আমরা সেটাও জানতে চাই। এবং আমরা যখন আন্দোলন করি আমাদেরকে মিথ্যা কেস দিয়ে আটক করে রাখারও চক্রান্ত পুলিশ করে, কিন্তু আমাদের যে আন্দোলন সাধারণ মানুষের জন্য আমরা চাই কয়লা খনি চলুক, নিয়ম মেনে চলুক, সেখানকার এলাকার মানুষ কাজ পাক। কিন্তু আজকে প্রশাসনের মদতে কয়লা মাফিয়াদেরকে আজকে টাকা পাইয়ে দিয়ে আজকে যে ধরনের আজকে চলছে পুরো পশ্চিমবঙ্গ তথা বাংলা জুড়ে এই ধরনের ঘটনার অবসান হওয়া প্রয়োজন আছে। অন্যদিকে বীরভূম জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহা বলেন, বলছি আপনারা তো হাসপাতালে এসে দেখা করলেন আহতদের সাথে, তারা কি বললেন? দেখুন, হসপিটালে যারা হতদরিদ্র লেবার্স আছে, ওখানকার মাইন্সে কাজ করা 3 জন মানুষ আছে, তাদের তো বলার কিছু নাই। আমরা হসপিটালে এলাম তাদের পাশে দাঁড়ানোর জন্য। আজ আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি এই পরিবারের সঙ্গে দেখা করবেন। এই যে তৃণমূল কংগ্রেসের সরকার এবং তৃণমূল কংগ্রেস দল এই মাইন্স কোম্পানিকে কিছুটা অংশ লিগ্যাল করার পরে পুরোটা ইলিগালি চালাতে দিচ্ছেন। বন দপ্তরের জমি, আদিবাসীদের জমি, এই জমি তাদেরকে কয়লা উৎপাদনের জন্য দিয়ে মাসিক মাসোহারা নিচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সরকার। তাই সেটিং এবং মিটিং করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এর পিছনে বৃহত্তর ষড়যন্ত্র আছে, বিদেশি যেটা বিস্ফোরক এর সঙ্গে যুক্ত। আমরা এই ঘটনার এনআইএর তদন্ত দাবি করছি এবং এই হতদরিদ্র মানুষদের যারা যে যা দিব বলেছে সেটা কতক্ষণে পাচ্ছে দেখছি, না হলে এদের পাইয়ে দেওয়ার সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে তার জন্য আমাদের লড়াই আন্দোলন নিশ্চিতভাবে জারি থাকবে। অপরদিকে তৃণমূলের সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরীও এই দুর্ঘটনায় বিস্ফোরণে আহতদের সঙ্গে দেখা করতে আসেন। এদিন তিনি আহতদের সঙ্গে কথা বলেন এবং তিনি আরও জানান, কালকের ঘটনায় এখন পর্যন্ত যেটা 6 জন মারা গেছে, কয়েকজন তারা ইনজুর্ড হয়ে আছে। তো আমাদের তো দায়িত্ব কর্তব্য তাদের পাশে থাকা, মাননীয় মুখ্যমন্ত্রী সেই নির্দেশ দিয়েছেন এবং আমরা সবাই ছুটে এসেছি তাদের পাশে থাকার জন্য। সরকারের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়ার দরকার সেটা নেওয়া হয়েছে এবং এই পরিবারগুলো প্রতি আমাদের যা দায়িত্ব কর্তব্য সেটা সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই করা হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীও সেদিকে নজর রাখছেন। আমাদের জেলায় তো ডিটোনেটার আসা, আমাদের জেলায় তো ডিটোনেটার আসা যাওয়াটা নতুন কিছু না, মানে অনেকগুলো খাদান রয়েছে। এই ব্যাপারটাতে আরও নিরাপত্তাজনিত বিষয়টাকে আপনাদের পক্ষ থেকে জানানো হবে পুলিশকে বা কোনো ব্যবস্থা? দেখুন, এই ব্যাপারটা প্রশাসনিক লেভেলে আছে, নিশ্চয়ই এগুলোর দিকে নজর প্রশাসনিক লেভেলে রাখছে বা রাখবে এবং সেটা ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে নিশ্চয়ই সেদিকে নজর প্রত্যেকেই রাখতে হবে, ওদেরকেও রাখতে হবে। এবং এখন আমাদের দায়িত্ব হচ্ছে ওদের পরিবারগুলো পাশে থাকা, তাদের সহযোগিতা করা এবং তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, তাদের মনোবল যাতে নষ্ট না হয়ে যায় সেদিকে আমাদের নজর দেওয়া। আমরা যার জন্য সবাই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশেই আমরা ওদের পাশে রয়েছি।
পাশাপাশি দেখা করতে আসেন কংগ্রেসের মিল্টন রশিদও। এদিন তিনি বলেন, কয়লা খনির এই এক্সপ্লোসিভ আমাদের একটা আইন আছে, সেই আইনে যা আছে ওটা পরে বলছি। এই মর্মান্তিক ঘটনাটা খুব প্যাথেটিক আমাদের সকলের ক্ষেত্রে। কালকে শুনেই কিন্তু আমি সরকারের কাছে আবেদন করেছিলাম যারা এতে মারা গেছে এই দুর্ঘটনায় তাদেরকে যথার্থ পরিমাণে আর্থিক সাহায্য এবং চাকরি দেওয়া হবে উচিত সরকারের, এবং যারা আহত আছে তাদেরকেও আর্থিক সাহায্য এবং তাদের পরিবারকে আর্থিক সাহায্য এবং সুচিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতে হবে। খবরে শুনলাম যে সরকার তাদেরকে আর্থিক সাহায্য করছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। সঙ্গে সঙ্গে আরও একটা কথা কালকে আপনাদের মিডিয়ার মাধ্যমে আবেদন করেছিলাম রাজ্য সরকারের কাছে, যে এই যে এত পরিমাণ এক্সপ্লোসিভ নিয়ে যাওয়া, এটা কোনো শহরের মধ্যে ঘটলে এই ঘটনাটা আরও কিভাবে রূপ নিত। আজকে হয়তো আমরা 6টা 7টা 8টা ডেড বডি দেখতে পাচ্ছি, আমরা 80, 90, 100, 200 ডেড বডি দেখতে পেতাম। সরকারকে অনুরোধ করব বা প্রশাসনকে অনুরোধ করব যে এক্সপ্লোসিভ নিয়ে যারা ব্যবসা করেন, এটা একটা ব্যবসা, আমাদেরকে ব্যবসা করেও খেতে হবে, আমাদেরকে কাজ করেও খেতে হবে, কিন্তু এই যে এক্সপ্লোশন হয়ে গেল, এটা কেন হলো এর একটা বিচার বিভাগীয় তদন্ত করা উচিত আগামী দিনে, যাতে না হয়। আরও একটা আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের আইনে বলছে যে সমস্ত জায়গায় এক্সপ্লোসিভ মেটেরিয়াল নিয়ে যাওয়া হবে বা যে সমস্ত গাড়িতে নিয়ে যাওয়া হবে বা যে সমস্ত এরিয়ায় রাখা যাবে, সর্বসাধারণের জ্ঞাতার্থে বোর্ড লাগানো উচিত এবং মাইকিং করা উচিত এবং সকলকে জানা উচিত। কোথাও যদি কোনো ডিনামাইট পুঁতে রাখা হয় মাটির তলে কোনো সরকারি কাজে বা কোনো ব্যক্তিগত কাজে, কিন্তু সেটা লাইসেন্স আছে, সবসময় এখানে বোর্ড লাগানো উচিত যেটা এক্সপ্লোসিভ জোন। এগুলো সরকারকে নজরে রাখতে হবে, নইলে আগামী দিনে আমাদের যা বীরভূম জেলা খড়ির খাদান, আপনার কয়লা খাদান, আপনার পাথর খাদান, প্রতিদিনই তো ডিনামাইট আর জিলেটিন নিয়ে আমাদের কাজ, যে এই কাজগুলো যেন আইনসঙ্গত হয় এবং সাধারণ মানুষের জ্ঞাতার্থে সমস্ত কিছু করা হয়, এইটুকু অনুরোধ রাখব। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার লোকপুর থানার অন্তর্গত পিডিসিএলের খোলামু কয়লা খাদানে বিস্ফোরণের মৃতদেহ ময়নাতদন্ত সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে হলেও ডিএনএ টেস্টের জন্য মৃতদেহের দেহাংশ পাঠানো হবে দুর্গাপুরে। মূলত মৃতদেহ শনাক্ত করার লক্ষ্যে এই উদ্যোগ, এমনই জানালেন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার সুব্রত গড়াই। এখনও পর্যন্ত 6 জনের মৃতদেহ শনাক্ত করা গেলেও 2 জনের মৃতদেহ এখনও শনাক্ত করা যায়নি। মৃতের পরিবারের দাবি, এখনও 2 জনের মৃত্যু হয়েছে। পরিবারের থেকে জানা গিয়েছে কেবলমাত্র পা দেখে একজনকে চিহ্নিত করা হয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে মৃতের সংখ্যা বেড়ে 8 জন হবে। এদিন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার সুব্রত গড়াই জানান, এক্সপ্লোশন হয়েছে, 6 জন রিপোর্টেড ডেড, তাদের বডি অজস্র পাস হয়েছে, 3 জন ভর্তি আছে, 2 জন মেল সার্জিক্যাল, 1 জন ICU এবং মোটামুটি স্টেবল আছে, ঠিক আছে। আর যেগুলো পোস্টমর্টেম হচ্ছে, আমাদের যে পোস্টমর্টেম অফিসার আছে উনি পোস্টমর্টেম করছেন, এবার পোস্টমর্টেম এখনও চলছে। এই পর্ব শেষ হলে সম্ভবত ডিএনএ টেস্ট হবে এবং তার জন্য
দুর্গাপুরে বডি পাঠানো হবে। কারণ আইডেন্টিফিকেশন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ সবাই তো বিচ্ছিন্ন হয়ে আছে সমস্ত বডি। না, এগুলোর মধ্যে পরিবারের হাতে যাবে, তার সঙ্গে বিষয়টা হচ্ছে যে কিছু অংশ যাবে ডিএনএ টেস্টের জন্য। আচ্ছা, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কি হচ্ছে? এমনি অফিসাররা আছেন, কিন্তু আদারওয়াইজ ম্যাজিস্ট্রেট বা সেরকম অফিস নেই। ময়নাতদন্ত বিশেষজ্ঞ আছে, এমনি সব করছেন, এমনি প্রোটোকল মেনে যা যা হওয়া উচিত তাই হচ্ছে। আপনার নাম আর ডেজিগনেশন? ডক্টর সুব্রত গড়াই, অ্যাক্টিং সুপারিনটেন্ডেন্ট। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটাল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 0346229627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। হনুমানের কামড়ে বীরভূমের দুবরাজপুর থানার অন্তর্গত বক্রেশ্বর পর্যটন কেন্দ্রের তৎসংলগ্ন গ্রামের প্রায় 6 জন আহত হন। আহতরা প্রত্যেকেরই দুবরাজপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। বন দপ্তরের পক্ষ থেকে হনুমানটিকে ধরার জন্য খাঁচা বসানো হয়েছে, কিন্তু হনুমানটি খাঁচায় না ঢুকে সুযোগ বুঝে পথচারীদের কামড় দিচ্ছে এবং তাড়া করছে। স্বভাবতই হনুমানটির তাণ্ডবে ও হিংসাত্মক রূপ দেখে আতঙ্কে দিন কাটাচ্ছেন বক্রেশ্বর গ্রামের মানুষজন। তাই তারা চাইছেন বন দপ্তর আরও সক্রিয় হয়ে শীঘ্রই এই হনুমানটিকে ধরুক। তাছাড়া দুর্গাপুজোর সময় বহু মানুষ এই হনুমানটির কামড়ের শিকার হবে। তাদের ধারণা হনুমানটি উন্মাদ হয়ে গেছে। এদিন এলাকাবাসীরা জানান, ঘাটগোপালপুর থেকে একজন সিরাজ ব্যক্তি বাঁদরে আক্রমণ করেছিল, সে আহত, আশ্রমে ভর্তি আছে, ওকে ইনজুরি হয়েছে। ওর নাম হচ্ছে সিরাজ হোসেন খান। কালকে 4টায় 4:30 নাগাদ। আমার নাম হচ্ছে আমির খান, ঘাটগোপালপুর। বক্রেশ্বর থেকে বলছি। কয়েকদিন ধরে একটা খেপা বাঁদর আমাদের গ্রামে, বক্রেশ্বর গ্রামে উৎপাত করছে। কয়েকজনকে, প্রায় 5-6 জনকে কামড় আঁচড় দিয়েছে। তারা বর্তমানে দুবরাজপুর নিয়ারেস্ট হসপিটাল মানসারে ভর্তি আছে বা ইঞ্জেকশান নিচ্ছে। বাঁদরটা যাতে ধরার ব্যবস্থা হয়, বন দপ্তর থেকে আমরা খবর দিয়েছি। এবার বন দপ্তর এসে একটা খাঁচা নিয়ে এসছে বক্রেশ্বরের মধ্যে। বাঁদরটা কিন্তু বক্রেশ্বরের মধ্যে ঘোরাফেরা করছে, এমন সবাইকে কামড় দিয়ে বেড়াচ্ছে। যাতে সুষ্ঠুভাবে বাঁদরটা ধরা যায়, বন দপ্তরকে আমরা অনুরোধ করছি যেন বাঁদরটা ধরার ব্যবস্থা করা হয়। আজ 2 দিন ধরে বাঁদরটা বক্রেশ্বর দাপিয়ে বেড়াচ্ছে, এমন পথচারী মানুষকে যাকে পাচ্ছে কামড় দিয়ে বেড়াচ্ছে। তার মধ্যে 6-7 জন হসপিটালে ভর্তি। বক্রেশ্বর অলোক চৌধুরী। সোমনাথ দে রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বক্রেশ্বর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। পুজো এসেই গেল প্রায়, কিন্তু এ সময় স্বাদ থাকলেও সবার সাধ্যে কুলায় না। তাই ইচ্ছে থাকলেও গায়ে ওঠে না নতুন বস্ত্র। এই কথা মাথায় রেখে আজ মঙ্গলবার 8ই অক্টোবর রাজনগর ব্লকের ভবানীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এলাকার দুস্থ মানুষদের নতুন বস্ত্র বিতরণ করা হলো। এদিন হাজির ছিলেন রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধুসহ এলাকার তৃণমূল নেতাকর্মীরা। পুজোর মুখে নতুন বস্ত্র পেয়ে স্বভাবতই খুশি প্রাপকরা। উত্তম মণ্ডলের রিপোর্ট,
বীরভূম আরসি টিভি, রাজনগর। দুবরাজপুরের দাসপাড়া ও ডাকবাংলো পাড়ার এবারের দুর্গাপুজো 14 বছরে পড়ল। এবার তাদের থিম ভাবনা হাতে খড়ি। আজ মঙ্গলবার 8ই অক্টোবর মহাপঞ্চমীর দিন থেকেই দুবরাজপুরের দাসপাড়া ও ডাকবাংলো পাড়ার দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে শুরু হয়ে গেল নানা অনুষ্ঠান। বাচ্চাদের ছবি আঁকা প্রতিযোগিতা দিয়েই শুরু হলো তাদের এই বছরের অনুষ্ঠান। 3টি বিভাগে প্রায় 300 জন ক্ষুদে পড়ুয়ারা অংশগ্রহণ করে। 3টি বিভাগে মোট 10 জন করে প্রতিযোগীকে পুরস্কার বিতরণ করা হবে। আগামীকাল বুধবার 9 অক্টোবর মহাষষ্ঠীর দিন সন্ধ্যায় হবে পুরস্কার বিতরণ। এদিন পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা গৌতম দাস জানান, আমাদের দাসপাড়া ও ডাকবাংলা পাড়া পুজো কমিটির তরফ থেকে প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা ছোট ছোট ছাত্রছাত্রীদের জন্য ড্রয়িং কম্পিটিশনের আয়োজন করেছি। কেন প্রত্যেক বছর ড্রয়িং কম্পিটিশন আয়োজন এই জন্যই করেছি, আমরা আমাদের ছোট ছোট বাচ্চারা এখন মোবাইলে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, যাতে তারা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারে, আমাদের পরিবেশ যাতে আরও সুস্থভাবে চলতে পারে, ওদের মানসিক বিকাশ যাতে হয়, যাতে মোবাইল থেকে বেরিয়ে এসে সেই সময়টা ড্রয়িংয়ের মাধ্যমে ওরা নিজেকে আগ্রহী করতে পারে। সেই জন্য আমরা ড্রয়িং কম্পিটিশনটা বেছে নিয়েছি। প্রত্যেক বছরে নেই, এবছরও আমরা ড্রয়িং কম্পিটিশন। কতগুলো বিভাগে কতজন অংশগ্রহণ করেছে? আমাদের এখানে 3টে বিভাগ, ক, খ, গ, 3টে বিভাগে প্রায় 300 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। প্রত্যেক বিভাগের আমাদের স্যাররা 10 জন করে বেছে নেবেন। প্রত্যেক গ্রুপ থেকে 10 জন করে ছাত্রছাত্রীকে পুরস্কার এবং সার্টিফিকেট আমাদের কমিটির পক্ষ থেকে তুলে দেওয়া হবে। কাল সন্ধ্যা 6টার সময় মঞ্চে আনুষ্ঠানিকভাবে তাদেরকে সম্মান জানানো হবে এবং সার্টিফিকেট পুরস্কার হাতে তুলে দেওয়া হবে। আপনার নামটা? আমার নাম গৌতম দাস। পাশাপাশি দুবরাজপুরের উত্তরাঞ্চল ক্লাবের দুর্গাপুজো উদ্বোধন হয়ে গেল গতকাল সোমবার 7ই অক্টোবর রাত্রে। ফিতে গেটেও প্রদীপ প্রজ্বলন করে এবার দুর্গাপুজোর উদ্বোধন করেন পাঁচরা গীতা ভবনের অধ্যক্ষ তথা প্রতিষ্ঠাতা স্বামী সত্যানন্দজি মহারাজ। সঙ্গে ছিলেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শিষ্যসেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ, জেলা সরকারি আইনজীবী মলয় মুখার্জি, দুবরাজপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, কাউন্সিলর মানিক মুখার্জি, বনমালী ঘোষ, সাগর কুণ্ডুসহ ক্লাব কর্তারা। উত্তরাঞ্চল ক্লাবের দুর্গাপুজো এবারে 44 বছরে পা দিল। এবছর তাদের থিম ভাবনা ছেলেবেলা, খরচ প্রায় 15 লক্ষ টাকা। এদিন পাঁচরা গীতা ভবনের অধ্যক্ষ তথা প্রতিষ্ঠাতা স্বামী সত্যানন্দজি মহারাজ জানান, দেখুন, শৈশবের ব্যাপার, শৈশবের কথা, শৈশব নিয়ে চর্চা, শৈশবের ভাবনা আমাদের এটা তো প্রয়োজন আছে। আমাদের যখন আস্তে আস্তে দেখুন সময় বয়ে যাচ্ছে, বাতাস বয়ে যাচ্ছে, আয়ু বয়ে যাচ্ছে, জল যেমন বয়ে যাচ্ছে, সব কিছু কিন্তু বয়ে যাচ্ছে। অতীতে পেছনে কত কিছু ফেলে এসেছি, কিন্তু সেই শৈশবে সেই স্কুলে যাওয়া, স্কুল লাইফে যে আনন্দ, সেটা কিন্তু কলেজ লাইফ বা উচ্চ আরও অন্য বয়সে কিন্তু সে উপভোগ হয় না। তো এদের ভাবনাটা কিন্তু সুন্দর, যে শৈশবকে এই একটা এই থিমের মধ্যে একটা প্যান্ডেলে এবং এমনকি বিগ্রহ, এখানে যে প্রতিমা তৈরি হয়েছে সেখানেও সেই শৈশবের ভাবটা দেখানো হয়েছে। শৈশবের কথা মনে এলে একটা আনন্দ হয় এবং সবাই যেন আবার সেই শৈশবের মতো একটা উপভোগ করি, এরকম ব্যাপারটা দেখলাম। তাই এখানে দুবরাজপুরের মধ্যে এই ধরনের একটা ভাবনা, এই সমস্ত প্রাপ্তবয়স্ক বা বয়স্ক বা বিভিন্ন বয়সের মানুষ আছে, তারা যে এরকম শৈশবের এই ব্যাপারটাকে তুলে ধরেছেন, এটা একটা অনন্য। কারণ মানুষ নতুনত্ব অভিনবত্বের দিকে এগিয়ে যায়। এ তো নিশ্চয়ই, এ তো একদম একথা অস্বীকার করা যাবে না। কারণ শৈশব থেকেই কিন্তু সকলকে সুন্দরভাবে তৈরি হতে হবে। এর মাধ্যমে কিন্তু একটা শিক্ষা আছে, সবাইকে বার্তা দেওয়া হচ্ছে, আসুন আমরা শৈশবকে যেন ভুলে না যাই। কারণ শৈশবে আগামী দিনতে বিশাল কৈশোর হবে, বিশাল হবে, এবং এরকম একটা ভাবনা নিয়ে কিন্তু ওনারা করছেন। কারণ উত্তরাঞ্চল 44তম বর্ষ এবার দুর্গাপূজা। তো 44 বছরে আসা, কাছাকাছি কিছুদিন পরেই সেটা সুবর্ণ জয়ন্তীর দিকে যাচ্ছে। চারটিখানি ব্যাপার নয়, এসব ভাবনাগুলো আছে, একটা লোকশিক্ষা আছে বই কি, মানুষের কাছে একটা বার্তা গেল যে আমাদের শৈশবটা যদি ভুলে না যাই, শৈশবের ব্যাপারটাকে যদি চিন্তা রেখে যদি সকলকে সে ব্যাপারে সচেতন করতে পারি, তাহলে আগামী দিনটা খুব সুন্দর হবে আর কি, ভবিষ্যৎটা সুন্দর হবে। অন্যদিকে ক্লাব সভাপতি দেবাশিস মুখোপাধ্যায় বলেন,
আমরা উত্তরাঞ্চল দুবরাজপুরের উত্তরাঞ্চলের পুজোটা উদ্বোধন করলাম। এটা আমাদের 44তম বর্ষ। তার ভাবনা হলো ছেলেবেলা। থিমের রাজ্যে এটা আমরা এই বছর বুঝতে চাইছি যে ছেলেরা তাদের এই ছেলেবেলাটাকে হারিয়ে ফেলছে, তাতে সমাজে একটা বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে আস্তে প্রজন্মের পর প্রজন্ম ধরে। শিশুরা যখন জন্মগ্রহণ করে তখন তারা সৃষ্টিশীলতা সৃজনশীলতার উপরে তারা সমাজে বেড়ে ওঠে, কিন্তু সেই সৃজনশীলতা সৃষ্টিশীলতাটা তারা হারিয়ে ফেলেছে। তার জন্যে এই ছেলেবেলা তারা নতুন নতুন সৃষ্টি করবে, বাড়ি ঘর নৌকা জাহাজ। এই যে তারা বাড়িতে বসে আগে যা বানাতো সেটা বানিয়ে তারা নদীর জলে ভাসাতো, ভাসিয়ে একটা নদীর জলে একটা নৌকা ভেসে গেলে তাদের মধ্যে একটা সৃষ্টিসুখের উল্লাস জাগতো। এই ছেলেবেলাটা কি হচ্ছে, একটা চার দেওয়ালে কংক্রিটের জঙ্গলের মধ্যে বন্দি হয়ে যাচ্ছে, একটা মুঠো ফোনে তারা আসক্ত হয়েছে। যখনই আমাদের ভারতবর্ষে ডিজিটাল যুগে প্রবেশ করলো তখন শিশুরা তাদের শৈশবকে হারিয়ে ফেললো। একদিন আমরা দেখেছি কি দুর্গোৎসব, কি মহরম, কি ঈদ, কি গুড ফ্রাইডে, সব জায়গাতেই শিশুরা আনন্দে মধুবিধুর মতো দুহাত তুলে নেচে উঠত রবি ঠাকুরের। কিন্তু আজকে তারা সেই মধুবিধু আর নেই, তারা আর অপু দুর্গা নেই। তারা আজকে একটা ডিজিটাল যুগে প্রবেশ করে মুঠো ফোনে বন্দি হয়ে গেছে। তারা পড়াশোনার ব্যাগের চাপা, তাদের একটা ইঁদুর দৌড়ে তাদেরকে দৌড় করিয়ে দেওয়া হচ্ছে সমাজে। আমরাই করছি এটা, তারা হারিয়ে যাচ্ছে। সেই হারিয়ে যাওয়া জিনিসটাকে আবার যেন মূল স্রোতে ফিরে আসে, তাতে ছেলেরাও ফিরবে, সমাজও ফিরবে। এটা প্রায় 1.5 মাস। কোথা থেকে শিল্পে এনেছিলাম আমরা কলকাতা থেকে। আনুমানিক খরচ 15 লাখ টাকা। উদ্বোধন করলো আমাদের পাঁচড়া গীতা ভবনে মহারাজজি। উত্তরাঞ্চলের পক্ষ থেকে আমরা সকল মানুষজনকে, সকল সম্প্রদায়ের মানুষজনকে এই পুজো মণ্ডপ দেখার জন্য নিমন্ত্রণ বা আমন্ত্রণ জানাচ্ছি। আমার নাম দেবাশিস মুখোপাধ্যায়, আমি বর্তমানে ক্লাবের সভাপতি। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ তার নিজ গ্রাম নানুর থানার অন্তর্গত পাপুরি। এই পাপুরি গ্রামে বেশিরভাগ মানুষজন বাস করেন মুসলিম সম্প্রদায়ের। এই গ্রামের অল্প কিছু মানুষের বসবাস হিন্দু ধর্মাবলম্বী মানুষজনের। বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এই দুর্গোৎসব দেখার জন্য গ্রামের মানুষেরা অন্য গ্রামে যেতে হতো, কিন্তু বিশিষ্ট সমাজসেবী ও বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ সে কথা মাথায় রেখে তাদের উদ্দেশ্যে গ্রামের মানুষ যাতে অন্য গ্রামে গিয়ে এই দুর্গোৎসবের আনন্দ উপভোগ করতে না হয়, তাই তিনি নিজেই গ্রামে দুর্গোৎসবের আয়োজন করেন। এবছর দুর্গোৎসব 13 বছরে পা দিল। সেই থেকে প্রতি বছর ফাইজুল হক ওরফে কাজল শেখের উদ্যোগে এই দুর্গোৎসব পালিত হয়ে আসছে। খুব সুন্দরভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই দুর্গোৎসব পালিত হয়। পুজোর 4 দিন গ্রামের মানুষেরা আনন্দে মেতে ওঠেন। উল্লেখ্য, মসজিদে আজানের সময় বা নামাজ পড়ার সময় কিছুক্ষণের জন্য গান বাজনা চলতে থাকলেও তা বন্ধ রাখা হয়। এটাই বাঙালির কালচার। দুর্গাপুজোর সময় কয়েকদিন জাতি ধর্ম নির্বিশেষে সকলেই আনন্দে মেতে ওঠেন। পুজোর এই 4 দিন সকলে মিলে একসাথে পাত পেরে খাওয়ার ব্যবস্থা আছে বলে জানান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। এদিন তিনি আরও জানান, পাপুরি সার্বজনীন দুর্গোৎসব, এখানে মূলত আমার ইয়াং জেনারেশন যারা আছে, নবযৌবন যারা আছে, তারা আজ থেকে 13 বছর আগে, তার বিগত দিনে কোনো দিনই এই গ্রামে কোনো দুর্গোৎসব হয়নি, অর্থাৎ দুর্গা প্রতিমা এই গ্রামে অধিষ্ঠিত হয়নি। এই গ্রামে যারা বৌমারা আছে তারা মায়ের বাড়ি চলে যেত দুর্গা প্রতিমা দর্শনের জন্য, এবং এই গ্রামে যারা মেয়েরা, মায়েরা, দাদারা, বাবারা, কাকারা আছে তারা পার্শ্ববর্তী গ্রামে দুর্গা প্রতিমা দর্শনের জন্য যেত। কারণ এই গ্রামে দুর্গা প্রতিমা আনা হতো না। এই জন্য আনা হতো না, এই গ্রামটা মুসলিম অধ্যুষিত গ্রাম। এই গ্রামে 5,500 ভোটার আছে, তার মধ্যে 4,500 4,500 ভোটার মুসলিম এবং 1,000 হিন্দু। এর মধ্যে 4-5টা আমার ঘোষ পরিবার আছে, 1-2 নায়ক পরিবার আছে, এগুলো মধ্যবিত্ত মিডল ক্লাস শ্রেণীর মধ্যে পড়ে। বাকি যে পরিবারগুলো আছে তারা দিন আনা দিন খাওয়া ক্ষেতমজুর পর্যায়ে পড়ে বাউরি সম্পদের মানুষ। এদের পক্ষে দুর্গা প্রতিমার মতো একটা ঠাকুর বেশ কয়েকদিন ধরে নিয়ে এসে এই খরচা বহন করা সম্ভব ছিল না। সম্ভবত এই জন্য তারা এই গ্রামে দুর্গা প্রতিমা আনতে পারেনি। এই কথা চিন্তাভাবনা মাথায় রেখে এই গ্রামের সমস্ত ইয়াং জেনারেশনরা, হিন্দু মুসলমান সমস্ত সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসে আলাপ আলোচনার ভিত্তিতে একটা কমিটি তৈরি হয়, এবং 13 বছর হলো এই গ্রামে আমরা দুর্গা প্রতিমা নিয়ে আসি। এবং এই গ্রামে মায়েরা, বোনেরা, বাড়ির বৌমারা আর মায়ের বাড়ি যায় না, তারা সকলে মিলিতভাবে এই দুর্গা প্রতিমা যদিন থাকে তদিন তারা নিজের ধর্মের রীতি রিওয়াজ অনুযায়ী পূজা অর্চনা করে। অন্যভাবে মুসলিম সম্প্রদায়ের ভাইরা যারা আছে তারা সকলে এসে এই আনন্দের উৎসব ভাগ নেবার জন্য এখানে আসে। যদিও আপনারা দেখতে পাবেন এখান থেকে 100 মিটার দূরে একটা মসজিদ আছে, সেই মসজিদে 5 ওয়াক্ত নামাজ হয়।
যখন আজান হয় তখন আমাদের এখানের মন্দিরের যে শঙ্খধ্বনি, মন্দিরের যে বাজনা, মিউজিক সবটাই বন্ধ থাকে। আজানের পর নামাজ হয়ে যায়, তারপর আবার শুরু হয়ে যায় এবং আমরা সকলে মিলিতভাবে এই কয়েকদিন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে এই কয়েকটা দিন আমরা অতিবাহিত করি এবং আমাদের সমস্ত পরিবারের ছেলেরা মেয়েরা একত্রিত হয়ে এই উৎসব আনন্দে ভাগ নেওয়ার জন্য আমরা সকলে আসি এবং কয়েকটা দিন পাত ফেরে খাওয়া হয়। আমরা সকলে বসে একসঙ্গে বসে আমরা এখানে পাত ফেরে খাই এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা সাংস্কৃতিক অনুষ্ঠান করে তাদেরকে নিয়ে আসি এবং বোলপুর সংলগ্ন এরিয়ায় অনেক বড় বড় শিল্পী আছে, তাদেরকেও নিয়ে আসা হয় এবং বস্ত্র বিতরণ থেকে শুরু করে একাধিক কর্মসূচি থাকে এই কয়েকটা দিন। এভাবে আমরা আনন্দ উল্লাসের সঙ্গে এই কয়েকটা দিন অতিবাহিত করি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, নানুর। দুর্গোৎসবের মহাপঞ্চমীতে বীরভূম আরসি টিভির পক্ষ থেকে সকল দর্শক, শ্রোতা, সংবাদদাতা, বিজ্ঞাপনদাতা, কেবল অপারেটরস এবং শুভানুদ্দেয়ী প্রত্যেককে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।